নমস্কার, একেবি নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। 9ই ডিসেম্বর সোমবার রাজস্থান ও হরিয়ানা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই রাজ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন তিনি প্রথমে রাজস্থানের জয়পুর যাবেন। জয়পুর এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট 2024-এর উদ্বোধন করবেন তিনি। তারপর প্রধানমন্ত্রী হরিয়ানার পানিপথে যাবেন এবং তিনি এলআইসি এর জীবন সখী যোজনার সূচনা করবেন। এর পাশাপাশি মহারানা প্রতাপ উদ্যান বিদ্যা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ওই দুই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। ভ্যাটিকানে ভারতীয় সন্ন্যাসী জর্জ জেকব কুভাকাতকে কার্ডিনাল পদে বসালেন পোপ ফ্রান্সিস। ক্যারলের চাঙ্গানা সেরির আর্চ ডায়াসিসের সন্ন্যাসী জর্জ জেকব। ভারতের জন্য এটা অত্যন্ত গর্বের একটা মুহূর্ত বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোপের কাছেই স্বীকৃতি মিলল ভারতীয় এক সন্ন্যাসীর। শনিবার ভ্যাটিকানে ভারতীয় সন্ন্যাসী জর্জ জেকব কোভাকাতকে কার্ডিনাল পদে বসালেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে এই অনুষ্ঠান হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান ধর্মযাজক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন দেশের মোট 11 জন সন্ন্যাসীরা কার্ডিনাল পদে উন্নীত করা হয়। ভ্যাটিকানের প্রধান পোপ ফ্রান্সিস তাদের কার্ডিনাল ক্যাপ ও রিং পরিয়ে দেন। কেরলের চাঙ্গানা সেরির আর্চডায়াসিসের সন্ন্যাসী জর্জ জেকব কোভাকাত। এখন ভারত থেকে কার্ডিনালের সংখ্যা এসে 6-এ পৌঁছল। ভ্যাটিকানে ভারতের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের জন্য এটা অত্যন্ত গর্বের একটা মুহূর্ত যে আর্চ বিশপ জর্জ কোভাকাতকে পোপ ফ্রান্সিস কার্ডিনাল পদে উন্নীত করেছেন। এই গর্বের মুহূর্তের সাক্ষী থাকার জন্য সরকারের তরফে এক বিশেষ প্রতিনিধি দলও পাঠানো হয়েছিল। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও অভিনন্দন জানান। এটি কেরল তথা ভারতের জন্য গর্বের মুহূর্ত বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আগরতলা প্রেস ক্লাবে রবিবার ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির ৫ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত থেকে সাংসদ রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে উন্নত সমাজ গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা এবং রাজ্যের ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি এদিন প্রত্যেককে নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি উন্নত সমাজ গঠনে দায়বদ্ধ হয়ে একত্রিতভাবে কাজ করার প্রতিও গুরুত্ব আরোপ করেন। ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির ৫ম রাজ্য সম্মেলন রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক সানিদ দেবরায়, প্রণব সরকার প্রমুখ। সাংসদ রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে উন্নত সমাজ গঠনের সংবাদ মাধ্যমের ভূমিকা এবং রাজ্যের ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি এদিন প্রত্যেককে নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি উন্নত সমাজ গঠনে দায়বদ্ধ হয়ে একত্রিতভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এই যে বিকাশের ডেভেলপমেন্ট যেটা, এটা খুব দ্রুততার সঙ্গে আমাদের কাছে চলে আসছে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে। ঠিক এই যে সাংবাদিকতা, এই সাংবাদিকতার মধ্যেও আমরা কিভাবে আমাদের লাইনটাকে আমরা নির্ধারণ করব। একটা হতে পারে যে কনস্ট্রাকটিভ, কারণ মানুষ আপনাদের দিকে অপেক্ষা করছে, সমাজ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। একটা হলো কনস্ট্রাকটিভ, আরেকটা হলো আমরা নিম্নগতি, আমরা কিভাবে করবো টেকনোলজি। অর্থাৎ আমাদের এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাটার উপর আমাদের অনেকটা নির্ভর করে যে আমরা কোন জায়গায় গিয়ে আমাদের অবস্থান নির্ধারণ করি। আমরা এই সমাজে বসবাস করি, আমাদের এই কারণে এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, সেটাকে সমৃদ্ধশালী করা, সেটাকে নাম্বার 1-এ পজিশনে নিয়ে যাওয়া, এটা নৈতিকতা আমাদের নিতে হবে। শুধু প্রফেশন না, প্রফেশনের ঊর্ধ্বে উঠেও আমাদের এই সমাজ, আমাদের এই পরিবেশ, আমাদের এই রাজ্যটাকে একত্রিত করতে হবে, সকলকে সুন্দরভাবে চলতে হবে। সেই দিশা নিয়ে আমাদের সকলের মিলে কাজ করতে হবে। এদিন সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র দীপক মজুমদারও। তিনিও উন্নত সমাজ গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা তুলে ধরে সরকারের উন্নয়নমূলক কাজের দিক তুলে ধরার প্রতি যেমন গুরুত্ব আরোপ করেন, তেমনি সরকারের বিভিন্ন কাজের গঠনমূলক সমালোচনার দিকটি উল্লেখ করে সংবাদ মাধ্যম যে সমাজের আয়না, সেদিকটিও উল্লেখ করেন।
প্রসঙ্গত, এদিন এই সম্মেলনের উদ্বোধনের পর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হয়। এরপরই বিশিষ্ট বক্তারা তাদের বক্তব্যে রাজ্যে ইলেকট্রনিক্স মিডিয়ার ইতিকথা তুলে ধরে বর্তমান কী অবস্থায় আছে তা তুলে ধরেন। এদিন সাংবাদিকদের সবসময় একত্রিত থাকার উপরও গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন, সেদিকে লক্ষ্য রেখে সকলকে একত্রিত হয়ে সমস্যার মোকাবেলা করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি সাংবাদিকদের এবং সংবাদকর্মীদের পাশে সবসময় ছিল, রয়েছে এবং থাকবে বলেও এদিন ফের বক্তারা তাদের বক্তব্যে তা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS, সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
বিরতির পর স্বাগত সংবাদে। সম্প্রতিকালে এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল বিশ্বের বাজারে যে মার্কিন ডলারকে টক্কর দিতে আন্তর্জাতিক বাজারে নয়া মুদ্রা আনছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো। এই ইস্যু নিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি প্রকাশ্যে আনার পর মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার কাতারের দোহায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়শঙ্কর জানিয়ে দিলেন, এমন কোনো সিদ্ধান্ত ব্রিক্স এর তরফে নেওয়া হয়নি, এমনকি এখনো পর্যন্ত ব্রিক্স মুদ্রা নিয়ে কোনো প্রস্তাব আনা হয়নি। চলতি বছরের 8ই আগস্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বাংলাদেশের সেই সরকার তো কোনো নির্বাচিত সরকার নয়, তাই শীঘ্রই বিদায় নিতে চলেছে ইউনূস সরকার, এমনটাই ইঙ্গিত দিলেন সেই সরকারের এক উপদেষ্টা। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে চলতি বছরের 5ই আগস্ট। তারপর 8ই আগস্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই সরকার তো নির্বাচিত কোনো সরকার নয়। তাহলে কোনো গণতান্ত্রিক দেশ কিভাবে নির্বাচিত সরকার ছাড়াই পরিচালিত হতে পারে? এই প্রশ্ন সবার মধ্যে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজেও বলেছেন, এই সরকার অস্থায়ী। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন ওঠে যে কবে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন। জানা গেছে শীঘ্রই বিদায় নিতে চলেছে ইউনূস সরকার, এমনটাই ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারেরই এক উপদেষ্টা। প্রসঙ্গত, বাংলাদেশে পালা বদলের 4 মাস পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে বলা চলে বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই বিরক্ত হয়ে উঠেছে। তাই তারা চাইছে দেশে দ্রুত নির্বাচন। এবার অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রকের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদও সেই নির্বাচনের ইঙ্গিত দিলেন। শনিবার তিনি এক অনুষ্ঠানে বলেন, আমাদের সরকার স্বল্পমেয়াদী। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই দেশের রাজনৈতিক নির্বাচন সরকার দেখব আমরা। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও শুরু থেকেই বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে চাপ তৈরি করে আসছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। এবার এয়ারক্রাফট সংক্রান্ত আইনে আনা হলো বড়সড় বদল। 1934 সালের এয়ারক্রাফট অ্যাক্টের বদলে কার্যকর হলো ভারতীয় বায়ুয়ান বিধায়ক। 90 বছরের পুরনো এই আইন বদল হওয়া কার্যত এক ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যায়িত করা হয়েছে। ভারতের বিমান পরিষেবা আরো বেশি আধুনিক করতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গোটা বিশ্বের বিমান পরিষেবার সঙ্গে সামঞ্জস্য রাখতে কিছু নয়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, আইনের শিরোনাম ইংরেজি থেকে হিন্দি করে দিয়ে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের যাতে অধিক ভাড়া গুনতে না হয় সেদিকেও নজরে রেখেছে কেন্দ্রীয় সরকার। রবিবার আগরতলা টাউন হলে বিপিইএফ এর চতুর্থ সার্কেল সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিপিইএফ এর কার্যকর্তারা। অনুষ্ঠানে সাংসদ তার ভাষণে বলেন, সংগঠনের শ্রীবৃদ্ধি করা ও সকলকে একত্রিত করার একটা প্রয়াস আমাদের এই ত্রিপুরা রাজ্যে হয়েছে। সংগঠনের শ্রীবৃদ্ধির প্রয়াস হিসেবে এই সম্মেলনের সার্থকতার জন্য সংগঠনের সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সংগঠনটার শ্রীবৃদ্ধি করা এবং সকলকে একত্রিত করার একটা প্রয়াস আমাদের এই ত্রিপুরা রাজ্যে হয়েছে। এবং সময় সময়ে আমার কাছে ওনারা যখন যেতেন, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এবং তারাও কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে সেই ব্যাপারে আলাপ আলোচনা হতো। এখনো ওনারা যান, আর আমি যতটুকু পারি তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং এই সংগঠন যাতে শ্রীবৃদ্ধি হয় তার জন্য প্রয়াস করা। আজকে এই যে সম্মেলন, এই যে সার্থকতা, আমি সকলকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বনমালীপুর বিজয়ী সংঘে প্রয়াত ডক্টর শান্তিময় লস্করের স্মরণে রবিবার এক কৃতি সংবর্ধনা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কৃতি সংবর্ধনা ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক, এলাকার কর্পোরেটর ডক্টর অলোক ভট্টাচার্য, বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব সুবল কুমার দে, প্রণব সরকার, বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর দে প্রমুখ। বক্তারা প্রত্যেকে রক্তদানের গুরুত্ব তুলে ধরে ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সাংসদ রাজীব ভট্টাচার্য এই প্রসঙ্গে এদিন বলেন যে ক্লাব কর্তৃপক্ষ এলাকার প্রয়াত এলাকাবাসীর স্মরণে এই ধরনের একটি রক্তদানের মতো মহৎ কাজ করে সমাজের একটি উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন।
যদিও এরা সারা বছরই নানা সামাজিক কাজকর্ম করে থাকে, যা উন্নত সমাজ গঠনে খুবই গুরুত্বপূর্ণ। নাগরিক ডক্টর শান্তিময় লস্করের স্মৃতির উদ্দেশ্যে আজকে বনমালীপুরের আমাদের বিজয় সংঘের উদ্যোগে কৃতি সম্বর্ধনা এবং ব্লাড ডোনেশনের মতো এরকম মহতি দানের আয়োজন করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমি ক্লাবের কর্তৃপক্ষকে যে তারা যে আমাদের প্রবীণ নাগরিকের কথা না ভুলে উনার যে কাজ, উনার যে স্মৃতি দেখানো পথকে অনুসরণ করে তারা আগামী দিনে এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং শুধু রক্তদান আর এই মতো কাজ, মহৎদানের মতো কাজ শুধু নয়, আমি দেখেছি বন্যা পরিস্থিতিতেও এখানে আমরা জানি অতি বৃষ্টি হলেই বনমালীপুর এখানে জল প্লাবিত হয়, সেই সময়ও তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যে প্রাথমিক সেবা দেওয়ার যে কাজ করে, এটা খুব অকল্পনীয়। এবং এইভাবেই আমরা এই সমাজকে একত্রিত করে আমরা এই রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এই এক রাষ্ট্র করার যে প্রয়াস, সেটা সার্থক রূপ। পুরনো ঐতিহ্যবাহী ক্লাব বিজয় সংঘ বনমালীপুরে আজকে রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছেন আমাদের প্রয়াত এই রাজ্যেরই কৃতি সন্তান, বরিষ্ঠ নাগরিক শ্রদ্ধেয় শ্রী শান্তিময় লস্করের প্রয়াণ দিবসে আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকায় একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শুধু রক্তদান নয়, ওরা সবসময়, আমরা বিশেষ করে এবারের বন্যায় তো ওদের যে ভূমিকা, সারা রাজ্যেই মানুষ, যে এই ক্লাবটা সত্যি একটা সংবেদনশীল ক্লাব, মানুষের পাশে সবসময় থেকে কাজ করছে। ক্লাব সংস্কৃতির বাইরে গিয়ে ওরা কাজটা করছে। ক্লাব সংস্কৃতি নিয়ে একটা ভয়ভীতি তো আছেই, কিন্তু ওদেরকে একমাত্র ক্লাব যাদের বিরুদ্ধে সেই ধরনের অভিযোগ নেই এলাকায়, এবং সামাজিক কাজের মধ্যে ওরা যতক্ষণ সচেতনতা না বাড়বে ততদিন এই রাজ্যের রক্ত স্বল্পতা, রক্তশূন্যতা কমানো যাবে না। আমরা সেই প্রচারে গুরুত্ব না কেন, যদি ইউরোপিয়ানরা পারে আমরা কেন পারবো না? আমাদের স্বাস্থ্যের জন্যই এটা করা দরকার। তেরো ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি আগরতলার উদ্যোগে রবিবার 10 দিনব্যাপী বার্ষিক ক্যাম্পের সমাপ্তি হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে আয়োজিত বার্ষিক ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠানে প্রায় সারা রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে 400 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি 13 ত্রিপুরা ব্যাটালিয়নের কমান্ডেন্ট কর্নেল সি রাজশেখর জানান, যে সকল স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা এনসিসির সঙ্গে যুক্ত হয় প্রতি বছর এদেরকে 10 দিনব্যাপী বার্ষিক ক্যাম্পে অংশ নিতে হয়। এরপর তাদেরকে সার্টিফিকেট পরীক্ষার জন্য বাছাই করা হয় বলে তিনি জানান। कैंप हमारा जो एक ऐसा कैंप है जहाँ पे जो भी स्टूडेंट स्कूल कॉलेज से एनसीसी में एनरोल करता है उनके लिए हर साल एक ये मैंडेटरी रिक्वायरमेंट है कि वो 10 दिन का कैंप अंडरगो करे, और 10 दिन के कैंप अटेंड करने के बाद वो स्टूडेंट जो है, वो एनसीसी कैडेट, वो सर्टिफिकेट एग्ज़ाम के लिए एलिजिबल हो जाता है। तो ए सर्टिफिकेट जो स्कूल के बच्चों के लिए है, बी और सी सर्टिफिकेट जो कॉलेज के बच्चे हैं जो फर्स्ट सेकेंड थर्ड ईयर में हैं, वो एलिजिबल हो जाते हैं। तो इसलिए जो है हम हर साल ये कैंप कैडेट्स के लिए कंडक्ट कराते हैं। 18 সূর্যমণিনগর যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে রবিবার যুব সমাবেশের আয়োজন করা হয় কাঁঠালতলী স্কুল ময়দানে। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ মন্ডল ও যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা। এদিন যুব সমাবেশের সূচনা করেন বিধায়ক। সমাবেশে তিনি বলেন, যুব সমাবেশে 18 সূর্যমণিনগর যুব মোর্চা মন্ডল থেকে হাজার হাজার যুবক উপস্থিত হয়েছে। তাদের এই সাফল্য একদিনের নয়, এই সমাবেশ আজ থেকে নয়, প্রায় 2 মাস আগে থেকে এই যুব সমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে তিনি জানান। যুব মোর্চা মণ্ডলের উদ্যোগে যুব সমাবেশ হচ্ছে আমাদের এই কাঁঠালতলী স্কুল ময়দানে। আজকের এই যুব সম্মেলন, যুব সমাবেশের যে আপনারা দেখছেন, এখানে
হাজার হাজার যুবকের উপস্থিতি আমাদের এই 18 সূর্যমণি মণ্ডল থেকে। তাদের আজকের এই সাফল্য একদিনে নয়, আজকের এই সমাবেশকে কেন্দ্র করে আজ থেকে 2 মাস আগে থেকেই এই 18 সূর্যমণি নগরের যুব মোর্চা এই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যুব সমাবেশ করবে। আবার সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। আগরতলা পৌর নিগমের 21 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার ওয়ার্ড অফিসে একদিকে যেমন এই ওয়ার্ড এলাকার 500 জন এলাকাবাসীর হাতে 2টো করে এলইডি বাল্ব তুলে দেওয়া হয়, তেমনি এলাকার কর্পোরেটর এদিন তার কাজের রিপোর্ট কার্ডও জনসম্মুখে তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে এদিন বিশিষ্ট অতিথিরা কর্পোরেটরের কাজের ভূয়সী প্রশংসা করেন। আগরতলা পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড অফিস এলাকার 500 জন নাগরিকের হাতে 2টো করে এলইডি বাল্ব তুলে দেওয়া হয় রবিবার। পাশাপাশি গত 3 বছরে এই 21 নম্বর ওয়ার্ড এলাকায় কি কি কাজ সম্পন্ন করা হয়েছে সে ব্যাপারে একটি রিপোর্ট কার্ডও জনগণের উদ্দেশ্যে তুলে ধরেন এলাকার কর্পোরেটর অলোক ভট্টাচার্য। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব সুবল কুমার দে, প্রণব সরকার, শান্তনু ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এলাকার কর্পোরেটর ওনার 3 বছরের কাজের একটা রিপোর্ট কার্ড জনগণের সামনে তুলে ধরেছেন। এটাই একজন জনপ্রতিনিধির লক্ষণ যে তিনি কি কাজ করেছেন, আর তা পেশ করে তিনি সৎ সাহসিকতার উদাহরণ রেখে গেছেন বলে এদিন কর্পোরেটরের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। বাল্ব ডিস্ট্রিবিউশন কি বাল্ব দেওয়া হচ্ছে? এলইডি বাল্ব। এই এলইডি বাল্ব আপনার কি করবে? আপনার ইলেকট্রিক এনার্জিকে আপনার রিডিউস করবে। এরকম একটা মহতি কাজ আমাদের কর্পোরেটর মহোদয় করেছেন এবং ওনার প্রারম্ভিক ভাষণে উনি একটা রিপোর্ট কার্ড আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি বলি এটাই জনপ্রতিনিধি লক্ষণ, যে আমি কি কাজ করেছি। আমাকে যেই দায়িত্ব হোক, আমাকে যারা জনগণ আমাকে ভোটে জিতিয়ে আমাকে এই জায়গায় বসিয়েছে, আমি কি কাজ করেছি সেই কাজের রিপোর্ট কার্ড উনি রেখেছেন। আমি বলবো এটা উনি একটা সৎ সাহসিকতার উদাহরণ তৈরি করে রেখেছেন আমাদের কাছে। এই
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন কর্পোরেটর অলোক ভট্টাচার্য ওনার কর্পোরেটর হিসেবে 3 বছর পূর্তি উপলক্ষে কাজের খতিয়ান স্বরূপ রিপোর্ট কার্ড তুলে ধরেন উপস্থিত জনগণের মধ্যে। এই ওয়ার্ডের পক্ষ থেকে 500 পরিবারের হাতে দুটো করে এলইডি বাল্ব আমরা তুলে দেব। সেই সাথে একজন জনপ্রতিনিধির দায়বদ্ধতা হচ্ছে জনতার কাছে, জনতায় জনপ্রতিনিধির কাউন্সিলর হিসেবে 3 বছর পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে আজকে আমার দায়বদ্ধতার প্রমাণ হিসেবে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব সুবল কুমার দে, প্রণব সরকার প্রমুখ। প্রসঙ্গত জানা যায়, গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খুবই দুর্বিষহ অবস্থায় থাকা বেশ কয়েকটি পরিবারকে স্থানীয় ক্লাব বিজয়ী সংঘে সাময়িক সময়ের জন্য আশ্রয় দিয়ে ক্লাব সদস্যরা তাদের থাকা খাওয়ার দায়িত্ব সম্পন্ন করে 21 নম্বর ওয়ার্ডের পরামর্শক্রমে এই উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষের তরফে যে মোট খরচ হয়েছিল, এই আর্থিক রাশি এদিন ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় 21 নম্বর ওয়ার্ডের তরফে। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। কালের বিবর্তনে চিরাচরিত ঐতিহ্যশালী ধামাইল বর্তমানে চ্যালেঞ্জের মুখে বা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ধামাইলকে পুনঃজাগরিত করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রথমবারের মতো তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত করল রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা। রবিবার এর শুভ উদ্বোধন করা হয়। ধামাইল আমাদের গ্রাম বাংলার চিরাচরিত সংস্কৃতির সাথে ঐতিহ্যগতভাবেই জড়িত। আধুনিক এই সময়েও প্রায় প্রতিটা মাঙ্গলিক অনুষ্ঠানে ধামাইল গুরুত্বের সাথে তার স্থান করে নেয়। কিন্তু অস্বীকার করার উপায় নেই, কালের বিবর্তনে এই ঐতিহ্যবাহী ধামাইল প্রায় হারিয়ে যেতে বসেছে। যাই হোক, মহাসাড়ম্বরে এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসকে পুঁজি করে দুদিনব্যাপী ধামাইল উৎসব এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব রবিবার সম্পন্ন হয় তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠ প্রাঙ্গণে। এই মহতী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্তরের শিল্পী এবং সংস্কৃতি অনুরাগীদের সাথে রেখে উদ্বোধনী পর্বকে আলোকিত করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশিষ্ট ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, আমাদের জাতির বা সভ্যতার এগিয়ে চলার পথে ধামাইল গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। আধুনিক সমাজে যাতে কোনোভাবেই ধামাইলের মতো ঐতিহ্যশালী সংস্কৃতি হারিয়ে না যায়, তার জন্য রাজ্য সরকার এই যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগ ব্যাপকভাবে ইতিবাচক ফল বহন করে আনবে বলে এই আশা প্রকাশ করার পাশাপাশি তিনি আগামী দিন সকলের সহযোগিতায় এই প্রকারের উদ্যোগগুলো বাস্তবের মাটিতে সাফল্যমণ্ডিত হবে বলে আশা প্রকাশ করেন। এই ধামাইল উৎসবের কোনো প্রশিক্ষণের প্রয়োজন কখনো আমাদের ঠাকুমা দিদিমাদের প্রয়োজন হয়নি, আমাদের মায়েদের কখনো প্রয়োজন হয়নি। নিজেদের ভালোবাসা, নিজেদের ভালো লাগাকে তারা কাজে লাগিয়ে এটা পরম্পরা ভাবে আমাদের শুভ অনুষ্ঠানগুলিতে ধামাইল উৎসব হতো। আমরা চাই এই প্রজন্মে যারা ধামাইল উৎসবে ধামাইল নৃত্য করতে চান বা শুভ অনুষ্ঠানে ধামাইল নৃত্য করতে চান, তার প্রচার হোক, তার আরো প্রসার হোক। লোকগীতি এবং অন্যান্য যে সঙ্গীত, তার পাশাপাশি ধামাইল নৃত্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। রাজ্য সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই হারিয়ে যাওয়া শিল্পকে, মুছে যাচ্ছে এমন একটা শিল্পকে তার পুনরুজ্জীবন দিয়ে তার প্রচার এবং প্রসার সরকারিভাবে করার যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে এই ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও এই আয়োজন মঞ্চে ব্যাপক উৎসাহের সাথে গোটা খোয়াই জেলার বরেণ্য কবি সাহিত্যিকদের দ্বারা কবি সম্মেলন এবং আলোচনা সভা যেমন আয়োজিত হয়, ঠিক একই রকমভাবে কবি গানের আসরও অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, AKV টিভি।
উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালের একটি পরিত্যক্ত ঘর থেকে এক সুইপারের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনা রবিবার দুপুরে। মৃতের নাম রতন দেবনাথ, বাড়ি উদয়পুর মহকুমার কয়লার মাঠ এলাকায়। সবসময় তিনি মদ্যপান করতেন বলে জানা গেছে। রবিবার দুপুরে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের একটি পরিত্যক্ত ঘর থেকে রতন দেবনাথ নামে হাসপাতালের এক সুইপারের মৃতদেহ উদ্ধার করা হয়। উদয়পুর মহকুমা হাসপাতালে দীর্ঘ বছর ধরে তিনি সুইপারের কাজ করতেন বলে জানা গেছে। এদিন দুপুরে মৃত ব্যক্তির ছোট ছেলে বাবার জন্য খাবার দিতে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ। এরপর সেখান থেকে হাসপাতালে এবং উদয়পুর সুপার মার্কেটে এসে বাবাকে দেখতে না পেয়ে পুনরায় হাসপাতালে এসে ঘরের দরজা খুলে দেখতে পায় তার বাবা রতন দেবনাথ ঘরের এক কোণায় পড়ে রয়েছে। পরবর্তী সময়ে বাবাকে ডাক দিলে তিনি উত্তর না দেওয়ায় সন্দেহ হয় ছেলের। সঙ্গে সঙ্গে মহকুমা হাসপাতালে অন্যান্য কর্মীদের ঘটনাটি জানালে কর্মীরা এসে দেখতে পান রতন দেবনাথের মুখে রক্তের চিহ্ন রয়েছে। সঙ্গে সঙ্গে রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। বাবুর বাদ দিতাম আছি, সবসময় বাদ দিয়ে যাই তো ওখানে এসে তারা সাফারা করছে কত বাবু তো 3 দিন ধরে পাওয়া যাইতেছে না, 2 দিন ধরে। তারপর আমি সুপারমার্কেটে ঘুরে আসি বাজার থেকে, এদিকেও পাইছি না গিয়ে। তখন হাসপাতালে যেন এসে দিয়েছে ঘর ডাক্তার সেটা খুললে দিয়েছে মরে রয়েছে। কি কোনো আঘাতের চিহ্ন টিহ্ন আছে? হ্যাঁ, এমনি মুখ দিয়ে রক্ত দেখলাম। তো তখন বাজবো 12টা তেমন বাজে। দেখছো বাবা পুলিশকে খবর দিছিলেন? না, পুলিশ এখনো গেছি। পুলিশকে আসেনি? না না, পুলিশ আসে না কেন? আসে ওখানে পুলিশ আসে। পুলিশ আসে না? আমি গেছি না আর কি, গেলাম হইলে বড় ভাই আইলে গেলাম হইলে বাইরে। ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। সবসময় তিনি মদ্যপান করতেন বলে জানা গেছে। পুলিশ একটি স্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেভি টিভির পর্দায়। নমস্কার।